এমন ছেলেকে আমার প্রয়োজন নেই। তুমি তোমার ছেলেকে বলে দাও, যদি আমার কথা অমান্য করে তাহলে তাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। ছেলেটা যখন নিজের স্বপ্নের একটা কাজ করতে চাইছে, তাহলে তোমরা কেন তাকে বাধা দিচ্ছ? সে কি কোনো খারাপ কাজ করার কথা বলতেছে? তুমি জানো না আমি কি বলতে চাচ্ছি। তোমার ছেলে কি কাজ করতে চাইছে সেটা কি বুঝতে পারছো? সে বলতেছে সে নাকি সেনাবাহিনীতে চাকরি করবে। এটা কি সম্ভব বলো? আমি আমার ছেলেকে ব্যবসায়ী বানাবো আর সে সেনাবাহিনী হবে, এত শখ তার কিভাবে আসলো? তো এতে খারাপ কি আছে? সে যখন একটা কাজ করতে চাইছে, তাহলে তাকে আপত্তি করার কি আছে? সে তো খারাপ কোনো কাজের কথা বলছে না। সে নিজের দেশের জন্য কাজ করতে চাইছে। তোমার উচিত ছিল তাকে এই কাজে সহযোগিতা করা। তুমি বুঝতে পারছো তুমি কিসের কথা বলতেছো? এরকম কথা আরেকদিন যদি বলো তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তুমি তোমার ছেলের সাপোর্ট করতেছো? আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার বাবা আমার মাকে এই কথাগুলো বোঝাতে শুরু করে, কিন্তু মাকে আমি বুঝিয়েছি, সেই জন্য মা রাজি হয়ে গেছে। তখন বাবা মাকে উল্টো বোঝাতে শুরু করলো। বাবা তখন মাকে বলল, শোনো মিন্টুর মা, তুমি তো বারবার শুধু তোমার ছেলের কথা শুনতেছো। তোমার ছেলেকে আমি কেন বাধা দিয়েছি সেটা তুমি বুঝতে পারছো না? আমার কি টাকা পয়সার অভাব আছে? সে যদি চাকরি করে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই চাকরি করতে গিয়ে তার জীবন চলে যেতে পারে। তোমার একমাত্র ছেলে, তুমি কি চাও তাকে হারিয়ে ফেলতে? কেন? আমি তাকে হারিয়ে ফেলবো কেন? আসলেই তুমি এই গ্রামে থাকতে থাকতে বোকায় রয়ে গেছো। তুমি কখনো শহরে যাওনি, সেই জন্য কিছু বুঝতে পারছো না। তোমার ছেলেকে হয়তো শহরের ছেলেরা বুঝিয়ে দিয়েছে এটাই। তোমার ছেলেকে আমি না করেছিলাম শহরে পড়াশোনা করতে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তোমার কারণে বাধ্য হয়ে তাকে পাঠিয়েছি। এখন যদি সে সেনাবাহিনীতে চাকরি করতে চায় তাহলে অনেক যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হবে। সেখানে গিয়ে যদি সে মারা যায় তাহলে কি হবে বুঝতে পারছো? এই কথা শোনার পর মা কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। তিনি যখন এই কথা শুনলেন, তখন তিনি কান্না করতে শুরু করলেন। তিনি এই কাজ করতে তার ছেলেকে দেবেন না, কারণ তার ছেলেকে তিনি হারাতে চান না। তখন তিনি আমার রুমের দিকে দৌড়াতে শুরু করলেন। আমি আমার আম্মুকে এভাবে দৌড়ে আসতে দেখে এগিয়ে গেলাম। গিয়ে আম্মুকে বললাম, কী ব্যাপার আম্মু, তুমি আব্বুকে বলেছো আমাকে যেতে দিবে তো? খবরদার, তুই ওই চাকরির কথা আর মুখেও আনবি না। ওই চাকরি আমি তোকে করতে দিব না। আমি তোর উদ্দেশ্য ভালো ভেবেছিলাম, কিন্তু তুই শহরের ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে গিয়েছিস। এই রকম চাকরি করার কোনো দরকার নেই। তুই এখানে থাকবি। তোর বাবা যেরকম ব্যবসা করতেছে, ঠিক সেই রকম গ্রামের মানুষদের সাথে মিলে ব্যবসা করবি। দরকার নেই শহরের বাবু হওয়ার। আরে আম্মু, তোমাকে আব্বু নিশ্চয় বুঝিয়ে দিয়েছে। তুমি একটা কথা শুনে রাখো, যদি নিজের দেশের জন্য কাজ করি তাহলে দেশ আমাকে মনে রাখবে, জাতি আমাকে স্মরণ করবে। তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? এত নাম ডাকের কোনো প্রয়োজন নেই। আমি আমার ছেলেকে চাই। আমার এত কিছুর প্রয়োজন নেই। আমি চাচ্ছি তুমি এখানেই থাকবে, আর তোমার বিয়ে দেব আমি। পড়াশোনা শেষ করেছো যখন, নিজের বাবার সাথে ব্যবসা করতে থাকো। আমি তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। অঙ্কিতাকে আমার অনেক পছন্দ। মেয়েটাকে আমি আমার ঘরে নিয়ে আসব, তোমার চাচার মেয়ে। তুমি কোনো কথা বলবে না। বিয়ের জন্য প্রস্তুতি নাও। আম্মু, তুমি যেটা বলছো সেটা কোনোদিনই সম্ভব নয়। আমি অঙ্কিতাকে এখন বিয়ে করতে পারবো না। ওকে আমি ভালোবাসি সেটা ঠিক, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করার আগে পর্যন্ত কোনো কিছু নিয়ে চিন্তা করতে চাই না। তাই তোমরা আমাকে বাধ্য করো না কোনো ভুল সিদ্ধান্ত নিতে। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব তোমরা যদি এরকম করো। কি? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? এর জন্য তোকে আমি পড়াতে পাঠিয়েছিলাম। যখন তোর বাবা রাজি ছিল না বাইরে পড়াতে, তখন আমি তোকে সাপোর্ট করেছিলাম। কেউ তোকে বাইরে যেতে দিচ্ছিল না, তখন আমি নিজে তোর বাবাকে বুঝিয়েছি। আজ তুই আমার মুখের ওপর কথা বলতেছিস?
আমি তখন আম্মুর দিকে এগিয়ে গেলাম, গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এভাবে কথা বলতে চাইনি, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? আমি তো খারাপ কোনো কাজ করতে চাইছি না, নিজের দেশের জন্য কাজ করতে চাইছি। কত মানুষ বিপদের মধ্যে আছে, আর আব্বু কেন এই কাজ করতে দিচ্ছে না সেটা তুমি জানো না? আব্বু কত বড় একটা খারাপ কাজ করতেছে সেটা তুমি নিজেও জানো না। আম্মু তখন ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা গালে পড়তেই আমি আম্মুর দিকে তাকিয়ে থাকলাম। বড় হওয়ার পর আম্মু কখনো আমার গায়ে হাত তুলেনি, তাহলে হঠাৎ করে আজ আমার গায়ে হাত তুলো কেন? এরপর আমাকে বলতে শুরু করলো, আমার আজ বলতে লজ্জা করছে, তুই আমার সন্তান। তোকে আমি পড়াশোনা শিখিয়েছি নিজের বাবার বিরুদ্ধে এরকম বাজে শব্দ ব্যবহার করার জন্য? তোর বাবা খারাপ কাজ করছে মানে? তোর বাবা এই এলাকার চেয়ারম্যান, তিনি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করছেন। তুই তার সন্তান হয়ে তোর বাবার বিরোধিতা করছিস? এই জন্য পড়াশোনা করেছিস? সন্তান হয়ে বাবার বিরোধিতা করার জন্য তোকে এই পড়াশোনা করানো হয়েছে? আম্মু আমি তোমাকে কেন কথাগুলো বোঝাতে পারছি না, কেন তুমি আমার কথা বুঝতে চাইছো না, আমি সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে একটা কথা বলছি, কিন্তু তুমি তার উল্টো মানে বুঝছো। আব্বু খারাপ কাজ করছে, সেটা কি ভুল নাকি? আমি তোমাকে প্রমাণ করে দিতে পারবো আব্বু খারাপ কাজ করছে। একদম চুপ। আর একদিন যদি এরকম কথা বলিস তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব। দরকার নেই তোর মতো সন্তানের, যে নিজের বাবার বিরুদ্ধে এরকম কথা বলতে পারে। তোকে আমি পড়াশোনা করিয়েছিলাম, আমার মেয়েটা গ্রামে আছে, কত ভালো আছে, কিন্তু তোকে আমি পড়াশোনা করতে শহরে পাঠিয়েছি যেন আমার ছেলেটা বড় হয়, গ্রামের মানুষ যেন বলে আমাদের মিন্টু বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। আর তুই বাইরে থেকে পড়াশোনা করে এসে এইসব শিখেছিস? নিজের বাবার ওপর কথা বলা, নিজের মায়ের ওপর কথা বলা, বাবার নামে বাজে কথা বলা। বলেই আম্মু বেরিয়ে গেল। আমি তখন আম্মুর যাওয়ার দিকে তাকিয়ে আছি। কীভাবে বুঝাবো আম্মুকে? আব্বু এই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রামের লোকেদের কাছে মাদক বিক্রি করে অনেকেই সেই মাদক বাবার কাছ থেকে নেয়, সেটা আমি লুকিয়ে দেখেছি। আমি আমার বাবার এসব কাজে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাবা আমাকে সতর্ক করে দিয়েছে এই কাজ করতে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আমি এইসব কিছুতেই মেনে নিব না। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন। একবার সেনাবাহিনী এসেছিল আমাদের গ্রামে ট্রেনিং করার জন্য। তখন থেকে আমার স্বপ্ন আমি সেনাবাহিনীতে জয়েন করব, নিজের দেশের জন্য এভাবে কষ্ট করব, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করবে। এই আশায় আমি সেনাবাহিনীতে চাকরি করতে চাই না, বরং গ্রামের মানুষদেরকে অন্যায়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি এই চাকরি করতে চাই। এই গ্রামের মানুষ অনেক ক্ষেত্রে বাবার অত্যাচারের শিকার। বাবা অনেক সময় অনেক গরিব চাষিদের জায়গা কেড়ে নিয়ে এই বিশাল সম্পত্তি বানিয়েছে, সেটা আমি খুব ভালো করেই জানি। গ্রামের মানুষ এমনিতেই আমাকে অনেক বেশি শ্রদ্ধা করে, কারণ আমি এই গ্রামের চেয়ারম্যানের ছেলে। কিন্তু আমি তাদেরকে বারবার বলি আমি সাধারণ মানুষ। চেয়ারম্যানের ছেলে বলে যে আমাকে আলাদা দাম দিতে হবে এরকম কিছু না। আমি তাদের মতো সাধারণ, এটা তারা মানতে চায় না। গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। আমি ঢাকা শহরে পড়াশোনা করেছি। মা যেটা বলতে চায় সেটা সত্য। প্রথমে বাবা আমাকে বাইরে পড়াশোনা করতে দিতে চাচ্ছিল না। আমি আব্বুকে অনেক চেষ্টা করেছি রাজি করানোর জন্য, কিন্তু রাজি হয়নি। পরে আম্মুকে বলেছি, আম্মু আব্বুকে বুঝিয়ে রাজি করিয়ে আমাকে পড়ার সুযোগ দিয়েছে। এখন আব্বুর বিরোধিতা করছি, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। আমি তখন বাইরে চলে গেলাম। উঠানের এক পাশে দেখলাম অঙ্কিতা আর নীলা বসে গল্প করছে। আমি তখন তাদের পাশে গেলাম, গিয়ে অঙ্কিতাকে বললাম, অঙ্কিতা, আব্বু আম্মু আমার আর তোর বিয়ে নিয়ে কথা বলতে চাইবে। তুই বিয়েতে রাজি হবি না, কারণ আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। আমি তোকে ভালোবাসি এটা সত্যি, কিন্তু এখন আমি তোকে বিয়ে করতে পারবো না। আমার একটা স্বপ্ন আছে, সে স্বপ্ন আমি পূরণ করতে চাই। মিন্টু, তুমি এসব কি বলতেছো? চাচা চান আমাদের বিয়ে ঠিক করেছে, আর সেখানে তুমি বিয়ে না করে এভাবে চলে যেতে চাইছো? এটা সম্ভব না। আমি তোমাকে যেতে দিব না। চাচা চান বলে দিয়েছে তোমাকে যে করেই হোক রাজি করাতে হবে। তুমি প্লিজ ঝামেলা করো না, বিয়েটা করে নাও। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমরা দুজন অনেক সুখে শান্তিতে সংসার করব।
এইসব বাজে কথা তোকে কে বলল? তুই এসব কথা রাজি হবি না। আব্বু তোকে যতই বুঝাক না কেন, তুই বলবি তুই এই বিয়েতে রাজি নোস, পরে বিয়ে করবি, কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। নীলা, তুই কিছু বলছিস না কেন? তুই তো বলেছিলি আমার স্বপ্ন পূরণ করতে তুই আমাকে সহযোগিতা করবি। ভাইজান, আমি আর কি বলবো? আমি তো আব্বুকে বলেছি, কিন্তু আব্বু আমাকে মারার জন্য তেড়ে আসছিল। এখন আমি কি করব বলো? আমি তো তোমাকে সাপোর্ট করি, কিন্তু সেটা তো আব্বু মেনে নেবে না। অঙ্কিতা, আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই আব্বু বললে রাজি হবি না। তোর আব্বু আম্মুকেও বুঝাবি যে আমি তোকে এখন বিয়ে করতে পারবো না, আমার কিছু সময়ের প্রয়োজন, আমাকে সময় দিতে হবে, আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না। আমি এসব পারবো না। তুমি তোমার আব্বুকে বোঝাও, আমার পক্ষে এটা সম্ভব না। চাচা যান আমাকে স্পষ্ট বলে দিয়েছে, যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে এখনই করতে হবে, পরে আমার সাথে তোমার বিয়ে দিবে না। তাই আমি চাই তুমি এখান থেকে আমাকে বিয়ে করো। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে বল, তুই আমাকে সাপোর্ট করবি। আমি এখান থেকে পালিয়ে যেতে চাই, আমি এখানে থাকবো না। কি বলতেছো? আমি চাচাকে গিয়ে সব কিছু বলে দিচ্ছি, তুমি এখান থেকে পালিয়ে যেতে চাইছো। আমি তোমাকে এখান থেকে পালিয়ে যেতে দিব না। আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। আমার দরকার নেই এত বড় মাপের মানুষ। আমি তো এভাবেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুই কি ভাবছিস আমি তোকে ভালোবাসি না? কিন্তু আমি তো আমার স্বপ্ন পূরণ করার আগে তোকে বিয়ে করব না, এতে যাই হয়ে যাক না কেন। তাই তুই একটা কথা ভালো করে মনে রাখবি, তুই আব্বুকে গিয়ে বোঝা আমি তোকে বিয়ে করতে পারবো না এখন। পরে যদি আমাকে বেশি জোরাজুরি করিস আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। বলে আমি সেখান থেকে চলে আসলাম। কাউকেই বোঝাতে পারছি না, যে করে হোক আমাকে এখান থেকে যেতে হবে, কারণ আমি পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষায় টিকে গেছি। আমাকে ডাকছে ট্রেনিংয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো এই বাড়ি থেকে বের হতে পারছি না। যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে এই বাড়ির দরজা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমাকে তো এই বাড়ি ছেড়ে বের হয়ে যেতেই হবে। আমি এই বাড়িতে থাকতে পারবো না, কারণ এই বাড়িতে থাকলে আমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আর আমার বাবার বিরোধিতা আমি করছি। সন্তান হয়ে বাবার বিরোধিতা করে সেই বাড়িতে বাবা সন্তান দুজনে থাকাটা খুবই কষ্টকর। আমি তখন চলে গেলাম আমার রুমের মধ্যে, গিয়ে ঢাকায় থাকা আমার বন্ধু রাফিকে কল করলাম। তাকে কল করে বললাম, রাফি, আমার বাসা থেকে তো আমাকে কিছুতেই অনুমতি দিচ্ছে না, আমি কীভাবে তোর কাছে আসবো? তুই কি ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিস? আরে মিন্টু, তুই এখনও বের হসনি, আর মাত্র 5 দিন বাকি আছে। 5 দিন পর থেকে আমাদের ট্রেনিংয়ে জয়েন করতে হবে, আর তুই এই মুহূর্তে বলতেছিস তোর পরিবার থেকে মেনে নিচ্ছে না। আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তোর কারণে আমি যাইনি, না হলে এতদিনে আমি পৌঁছে যেতাম। কি করব বল, আমি তো বাড়ি থেকে বের হতেই পারছি না। বাবা কিছুতেই আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। তবে আমি বলছি যে করেই হোক আমি বাড়ি থেকে বের হব, তোর কাছে আমি চলে আসব, তুই কোনো চিন্তা করবি না। আচ্ছা দোস্ত, যা করবি খুব তাড়াতাড়ি করবি, আমি কিন্তু তোর অপেক্ষায় বসে আছি। তুই আসলে দুজন একসাথে যাব ট্রেনিংয়ে, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। তুই তাড়াতাড়ি চলে আয়। আঙ্কেল যদি মানতে না যায় তাহলে পালিয়ে চলে আয়। আমি তো পালিয়ে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু দেখ আমি যদি এখন পালিয়ে আসি তাহলে বাবা চিরদিনের জন্য বাড়ির দরজা বন্ধ করে দিবে আমার জন্য। আমি আর কোনোদিন বাড়িতে প্রবেশ করতে পারবো না। এখন অনেক কিছু চিন্তা করে বাড়ি থেকে বের হতে হবে। যদি একবার বের হয়ে আসি তাহলে চিরদিনের জন্য বের হয়ে আসতে হবে। রাফি তখন চিন্তায় পড়ে গেল, কি করবে? সে তো আমার জন্য অপেক্ষা করছে। আমিও ফোনটা রেখে দিয়ে চিন্তা করতে শুরু করলাম। আমাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে। যদি এখানে বসে থাকি তাহলে আমার স্বপ্ন আমি কোনোদিন পূরণ করতে পারবো না। আমি আমার স্বপ্নটাকে মাটি চাপা দিতে পারবো না। যে করে হোক আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। এদিকে আমি আমার ঘরের মধ্যে বসে আছি। আব্বু আম্মু আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, চাচা যান যেটা বলেছে সেটাই আমাকে মানতে হবে। আব্বু আম্মু এটা করতেছে কারণ চাচা যান এই এলাকার চেয়ারম্যান, তার অনেক সম্পত্তি। যদি চাচা জানের ছেলে অর্থাৎ মিন্টুর সাথে আমার বিয়ে হয়
তাহলে এই সম্পত্তির সব কিছু সে পেয়ে যাবে, আর সেখান থেকে আমি তাদেরকে সাহায্য করতে পারবো। কিন্তু আমি তো তাকে ভালোবাসি, তার স্বপ্ন কি আমি পূরণ হতে দিব না? তখন আমার বান্ধবী রিমা আমার কাছে আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। রিমাকে বললাম, রিমা, আমার এখন কি করা উচিত সেটা তুই আমাকে একটু বলে দে তো। শোন অঙ্কিতা, চিন্তা করে কোনো লাভ নেই। তোর উচিত এখন মিন্টুকে নিজের আঁচলে বেঁধে রাখা। কিছুতেই রাজি হবি না, সে যতই বলুক না কেন তার স্বপ্ন পূরণের কথা। এখন তার মাথায় ওইটা চেপে গেছে, তার মাথা থেকে ওই ভূত নামাতে হবে। কিন্তু তার তো এক কথা, সে নিজের স্বপ্ন পূরণ করা ব্যতীত আমাকে বিয়ে করবে না। এখন আমি যে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি, পরে যদি হিতে বিপরীত হয়, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন কি হবে? আরে, ও তোকে ভয় দেখাচ্ছে, তুই কি সেটা বুঝতে পারছিস না? তুই এক কাজ করবি, তুই গিয়ে চেয়ারম্যান চাচাকে সব কিছু বলে দে। কারণ চেয়ারম্যান চাচাকে যদি বিষয়টা বলে দিস, তাহলে চাচা এই ব্যাপারটা নিয়ে ব্যবস্থা নেবে। তাকে বাড়িতে আটকে রাখবে, দরকার হয়, কিন্তু বের হতে দিবে না। তুই এই কথা বলতেছিস? যদি এই কাজ করার পরও আমাকে ভুল বোঝে, আমার কাছে না আসতে চায়, তখন আমি কি করব? ওর সাথে হয়তো জোর করে বিয়ে করতে পারবো, কিন্তু সংসার তো ভালো মতো করতে পারবো না। ও আমাকে এখন ভালোবাসে, পরে যদি আমাকে ঘৃণা করে, তখন কি হবে? অঙ্কিতা, তুই শহরের মেয়েদের মতো কথা বলতেছিস। শহরের মেয়েরা এরকম কথা বলে, এরকম কথা গ্রামের মেয়েরা বলে না। গ্রামের মানুষ দুইটা বিয়ে করতে হলে অনেক চিন্তা করে করতে হয়। সে তোকে এত সহজে ছেড়ে দিতে পারবে না। চেয়ারম্যান চাচা তো আছে, সব কিছু মেনে নেবে কিছুদিন পর। এখন আপাতত তার তো ওই চিন্তা, সেই জন্য এরকম ব্যবহার করতেছে। আস্তে আস্তে সেও বুঝতে পারবে সব কিছু। আচ্ছা, তুই বলছিস বলে আমি চাচা জানকে বলবো, দেখা যাক কি হয়। চাচা জান হয়তো ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখবে। দেখ অঙ্কিতা, সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে দেওয়া যায় না। সে এখান থেকে চলে গেলে শহরের মেয়েদের সাথে ঘুরে বেড়াবে, তখন শহরের মেয়েরা তাকে পাগল করে দিবে, তোর কথা মনে রাখবে না। তাই এখন উচিত ওকে তোর কাছে আটকে রাখা। তুই ওকে তোর কাছে আটকে রাখবি। এই কথা শোনার পর আমার ভিতর নাড়া দিয়ে উঠল। আমি তাকে হারাতে পারবো না, আমার যে করেই হোক ওকে চাই। সেই জন্য আমি চাচা জানের কাছে চলে গেলাম। তিনি আমাকে দেখে তার পাশে বসালেন। আমি তখন তাকে বললাম, চাচা জান, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম। কি ব্যাপার মামুনি, তুমি বলো, কি বলবে? আসলে চাচা জান, আমি মিন্টুর সাথে কথা বলেছিলাম। মিন্টু বলতেছে সে নাকি পরে বিয়ে করতে চায়। এটা আমি আপনাকে বলবো, কিন্তু আমি চাচ্ছি আমি ওকে এখন বিয়ে করব। তখন ও এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলতেছে। ও এখান থেকে পালিয়ে চলে গেলে আমি বাঁচতে পারবো না। ওকে যে করেই হোক আমার কাছে এনে দিন। কি বলছো? এত বড় সাহস কি করে হলো? এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে আমি তাকে এত বড় করলাম, বাবা মাকে ছেড়ে পালিয়ে যাবে বলে? চাচা যান, আপনি ওকে কিছু বলবেন না। আমি শুধু আপনাকে বিষয়টা জানিয়ে রাখলাম। যদি ও পালিয়ে যাওয়ার প্ল্যান করে থাকে, তাহলে আপনি ওকে আটকান। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে এক মুহূর্ত না দেখলে আমার ভিতরে কেমন জানি করতে শুরু করে। আর ও যদি এখান থেকে চলে যায়, তাহলে ওকে আর পাবো না। আরে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি যতদিন আছি ততদিন ও এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ওকে আমি আটকে রাখবো। আমি ওর সাথে কথা বলবো, ওকে এখানে আটকে রাখবো। আমি তখন চাচা জানের কাছ থেকে চলে আসলাম। এরপর চিন্তা করতে শুরু করলাম।
আমি কি কাজটা ঠিক করলাম চাচা জানকে ব্যাপারটা জানিয়ে? তবে আমার মনে হচ্ছে আমি ঠিক করেছি, কারণ আমার প্রিয় মানুষ হারিয়ে যাবে এটা তো আমি হতে দিতে পারি না। আমি তাকে ভালোবাসি, ওকে যে করেই হোক আমি আমার কাছে পেতে চাই। সেজন্য আমি আমার নিজের কাজকে সঠিক মনে করলাম। ওদিকে রাতের বেলা খাবার খেতে বসেছি আমরা সবাই। তখন আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, শুনলাম তুমি নাকি পালিয়ে যাওয়ার প্ল্যান করেছো। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, এই বাড়ি থেকে যদি একবার বের হয়ে যাও তাহলে আর কোনোদিন এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। যদি এই বাড়িতে প্রবেশ করো তাহলে তোমার লাশ প্রবেশ করবে, এটা মনে রাখবে। এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি পালিয়ে যাব এই ব্যাপারটা কি বলল? তার মানে কি আমার বোনেরা বলে দিয়েছে? আমি নীলার দিকে তাকালাম। সে ইশারায় না করলো, সে বলেনি। তার মানে অঙ্কিতা? অঙ্কিতা কেন এমন করলো? সে তো আমাকে ভালোবাসে। আমার এত বড় একটা ক্ষতি সে কীভাবে করতে পারলো? তার প্রতি ভীষণ রাগ হলো। আমি চুপচাপ খাবার ছেড়ে উঠে গেলাম। এরপর চলে গেলাম রুমের মধ্যে, গিয়ে তাকে কল করলাম। অঙ্কিতা ফোন ধরলো। তখন আমি তাকে বললাম, তুমি কেন এমনটা করলে? কেন তুমি বাবাকে বলে দিলে যে আমি পালিয়ে যাব এখান থেকে? এই কি তোমার আমার প্রতি ভালোবাসা? আমি বিশ্বাস করে তোমাকে একটা কথা বললাম, সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিলে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে রিমা বলেছিল এই কাজ করতে। তুমি এখান থেকে চলে গেলে শহরের মেয়েদের প্রেমে পাগল হয়ে যাবে, তখন আমাকে ভুলে যাবে। আমি তোমাকে হারাতে পারবো না, তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমার কথা বিশ্বাস করো। একদম চুপ, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমি শহরে মেয়েদের প্রেমে পাগল হয়ে যাব এটা তোর ধারণা। আমি তোকে ভালোবাসি, আর তোকে ছাড়া আমি কাউকে কোনোদিন মেনে নিতে পারবো না, এটা তুই খুব ভালো করেই জানিস। কিন্তু তুই আমাকে ভালোবাসিস না, বরং আমাকে সন্দেহ করিস। সেই জন্য তোর ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না। আমি চলে যাব এখান থেকে অনেক দূরে। প্লিজ এরকম কাজ করো না। আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। আমি তোমাকে হারাতে পারবো না, তোমাকে হারিয়ে ফেলার ভয়ে এরকম করে ফেলেছি। আর কোনো দিন এরকম করব না বলছি। তবুও তুমি প্লিজ এখন থেকে চলে যাওয়ার কথা বলো না। তোর সাথে আমার কোনো কথা নেই, আর যা কথার তা হয়ে গেছি। তুই কী ভেবেছিস তোকে আমি বিয়ে করব, তাই না? তোকে বিয়ে করব না, তুই তোর মতো থাকবি, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি বলেছিলাম অপেক্ষা করতে, অপেক্ষা করলে নিশ্চয়ই আমি তোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু তুই না আমার জন্য অপেক্ষা করলি, বরং আমাকে ফাঁসি দেওয়ার প্ল্যান করলি। আমার স্বপ্ন কি তোর স্বপ্ন মনে করলি না তুই? ভালোবাসা তো সেটাকে বলে যেটা প্রিয় মানুষের ভালো লাগাকে নিজের ভালো লাগা বানিয়ে নেয়। প্রিয় মানুষের কষ্টটাকে নিজের কষ্ট মনে করে, সেখানে আমার স্বপ্নকে তুই নিজের স্বপ্ন মনে করলি না। প্লিজ তুমি ফোনটা কেটো না। আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার ইচ্ছা যেটা সেটা করব। আমি মরে যাব, এরপরেও বিয়ে করব না। তুমি তোমার স্বপ্ন পূরণ করে এসে আমাকে বিয়ে করবে। তুমি চলে যাও, আমি তোমাকে সহযোগিতা করব। আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই। আমি সবাইকে বলেই বাড়ি থেকে বের হয়ে যাব। যদি আমাকে আটকানোর চেষ্টা করে তাহলে হয় তারা মরবে, না হয় আমি মরব। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এই বাড়িতে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। এখন আমাকে আমার পথ দেখতে হবে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই তুই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না বলেই ফোনটা রেখে দিলাম। অঙ্কিতা ওপাশে কাঁদতে শুরু করলো। আমি বুঝতে পেরেছি সে হয়তো আমাকে হারিয়ে ফেলার ভয়ে এরকম করছি, কিন্তু আমার বিশ্বাস নিয়ে খেলা করার কারণে ওকে আমি ক্ষমা করব না। সেই জন্য আমি ব্যাগে কাপড় গুছিয়ে বেরিয়ে গেলাম। এটা দেখার পর সবাই আমার সামনে এসে গেল। বাবা তখন আমাকে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার স্বপ্ন পূরণ করতে চলে যাচ্ছি। যদি আমাকে আটকাতে চাও তাহলে আমাকে মেরে ফেলো। কি বললি? এত বড় সাহস! তুই আমার মুখের উপর কথা বলছিস? আমি তোকে এই জন্যই পড়াশোনা করিয়েছি, এত বড় করেছি এই জন্যই, এই প্রতিদান পাওয়ার জন্য।
নিজের সন্তানের স্বপ্নকে যে স্বপ্ন মনে করে না, সেই বাবাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি তো ভেবেছিলাম তুমি সবার আগে আমাকে সাপোর্ট করবে, কিন্তু তুমি আমাকে সাপোর্ট করোনি, বরং নিজের অনৈতিক ব্যবসাটাকে চালিয়ে যাওয়ার জন্য আমাকে কাজে জয়েন হতে দিচ্ছ না। তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি আমার মুখের উপরে দাঁড়িয়ে এরকম করে কথা বলো? যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নেই। এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। যদি এই বাড়িতে ফিরে আসতে চাও তাহলে তোমাকে খুন করে ফেলবো। আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। দরকার নেই এই বাড়ির। যে বাড়িতে আমার স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয় না, আমার ভালো লাগাকে গুরুত্ব দেওয়া হয় না, সেই বাড়িতে আমি আর কোনোদিন থাকবো না। তখন আম্মু আমার পাশে আসলো, এসে আমাকে বোঝাতে শুরু করলো। আমার ছোট বোন কান্না করতে শুরু করলো। আমি আমার ছোট বোনকে বললাম, বোন, আমি যদি বেঁচে থাকি তাহলে তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আমি বুঝতে পারছি তুইও এখানে কষ্টে আসিস। তোর পড়াশোনাটাকে তারা মাটির নিচে পিষে দিয়েছে। তারা তোকে পড়াশোনা করতে দেয়নি, সেটা আমি খুব ভালো করেই জানি। তোর ভিতরে কষ্ট আমি বুঝতে পারি বোন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভাই একদিন তোকে এখান থেকে নিয়ে যাবেই। ভাইয়া, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন এমন করতেছো? এখানে থাকো, আমি আব্বুকে বোঝাবো তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, তবু তুমি এখান থেকে চলে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যদি এখান থেকে আমাকে সাপোর্ট করার হতো তাহলে অনেক আগেই করার কথা ছিল, কিন্তু আর কোনো সময় নেই। মাত্র 4 দিন বাকি আছে, এর ভিতরে আমাকে জায়গা মতো পৌঁছাতে হবে, তাই আমাকে এখন চলে যেতেই হবে বলে আমি দৌড় দিতে শুরু করলাম। কারণ পিছন থেকে আমাকে আটকানোর জন্য হয়তো লোক পাঠিয়ে দিবে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমাকে আটকানোর জন্য কোনো লোক পাঠানো হলো না। আম্মু তখন বাবার কাছে গেল, বাবাকে বোঝাতে শুরু করলো। বাবাকে বলল, তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাও, আমার ছেলেটা চলে যাচ্ছে, তুমি আমার ছেলেটাকে আটকাও। আমি আমার ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। সে যখন এই কাজটা করতে চাইছে তখন তাকে এই কাজটাই করতে দেওয়া উচিত। চুপ, তুমি এখনো ওই কুলাঙ্গারটাকে আমাদের সন্তান মনে করতেছো? আমাদের সন্তান ও নয়, ওকে আমি আমার সন্তান বলে মনে করি না। ওকে আমি আমার হাতে ত্যায্যপুত্র করলাম। ওকে আমার আর কোনো প্রয়োজন নেই। মা তখন কান্না করতে করতে রুমের ভিতরে গিয়ে শুয়ে রইলেন। এদিকে বোন কান্না করতে শুরু করলো। বাবা তখন রাগি চোখে সোফায় বসে রইলেন। আমি দৌড়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। সেখানে বাসে উঠে সোজা চলে আসলাম ঢাকায়। আমার বন্ধুর সাথে দেখা করতে হবে। পরের দিন সকালে আমি ঢাকায় এসে রাফির কাছে কল দিলাম। রাফি যখন ফোন ধরে যখন জানতে পারলো আমি ঢাকায় চলে এসেছি, তখন সে এসে আমাকে তার বাসায় নিয়ে গেল। তার বাসায় তার শুধুমাত্র মা। তখন তার মা আমাকে জড়িয়ে ধরে বলল, রাফির বাবা সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, সেখান থেকে রাফির স্বপ্ন দেখেছে সে সেনাবাহিনীতে যোগ দিবে। তুমি, আমার আর এক ছেলে, তোমরা দুজন বেরিয়ে যাচ্ছ। আর মায়ের কথা মনে রাখবে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো কিছু একটা করবে। আন্টি, আপনি শুধু আমাদের জন্য দোয়া করলেই হবে, আমরা কোনো কিছুতে আটকাবো না। আপনার দোয়া যতদিন আমাদের সাথে আছে ততদিন পর্যন্ত আমাদের কিছুই হবে না। দোয়া করি বাবা, তোমরা যেন তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো। আমি তোমাদের সাপোর্ট করি, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আশা করি তোমরা এই দেশের জন্য খুব ভালো কিছু একটা করবে। এরপর আমি আর রাফি বিকেলবেলা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেনিং পড়েছে কক্সবাজারে, সেখানে যেতে হবে। আমরা দুজন বেরিয়ে পড়লাম। রাফি তখন আমাকে বলল, তুই কি কাজটা ঠিক করেছিস? বাড়ি থেকে এভাবে বেরিয়ে এসে যদি আমাদের কোনো ঝামেলা হয় ওখানে গিয়ে, তখন ফিরে কোথায় যাবি? আমি আর কোনোদিনও ওই বাড়িতে ফিরবো না, সেটা আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তোর কি কোনো আপত্তি আছে যদি ওখানে কোনো ঝামেলা হয় আর আমি তোর বাসায় থাকি? আরে দোস্ত, কি বলতেছিস? আমার কেন আপত্তি থাকবে? তুই যদি আমার বাসায় থাকিস তাহলে এর চেয়ে আর আনন্দের আর কি হতে পারে আমার কাছে। কিন্তু আমি তো চিন্তা করতেছি অঙ্কিতার কথা। মেয়েটা তোকে এতটা ভালোবাসে। আমি একবার গিয়েছিলাম তোর বাসায়, দেখলাম কতটা ভালোবাসে তোকে। তার কথা
একটাবার চিন্তা করলি না তার সাথে এরকম একটা ঝামেলা করে আসাটা কি ঠিক হলো? আমি ইচ্ছে করেই একটু বাড়িয়ে ঝামেলা করেছি, যাতে আমার প্রতি তার রাগ জন্মায়। আর সে যদি রাগ করে বিয়ে করে নেয় তাহলে আমি খুব খুশি হব, কারণ সে আমার জন্য এতদিন অপেক্ষা করবে এটা হয় না। সে মেয়ে মানুষ, গ্রামের মেয়েরা এতদিন বিয়ে না করে থাকে না। এতদিনে তার মতো মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাই তার বিয়ে করে নেওয়াটা উচিত। যদি আমার কপালে থাকে তাহলে সে আমার জন্য অপেক্ষা করবে। এখন আমি এসব কিছু নিয়ে চিন্তা করতে চাই না। আমি আমার কাজ নিয়ে চিন্তা করতে চাই। নিজের স্বপ্ন পূরণ করার পর যা করার তা করব। এদিকে সকালে উঠে আমি যখন জানতে পারলাম মিন্টু বাড়ি থেকে চলে গেছে, তখন আমি কান্না করতে শুরু করলাম। এটা দেখার পর চাচাজান আমাদের বাসায় আসলেন, আমাদের বাড়ির পাশাপাশি। চাচাজান তখন আমার কাছে এসে বললেন, মা অঙ্কিতা, তুই ওই ছেলেটার জন্য কান্না করবি না। ওই ছেলেটা আমার কোনো কিছু না। আমরা তোর জন্য বিয়ের ব্যবস্থা করতেছি। তোকে আমরা এর চেয়েও আরো ভালো ছেলের সাথে বিয়ে দেব। ওই ছেলের জন্য তুই কান্না করবি না। আব্বু তখন আমার পাশে এসে দাঁড়ালেন। আমি তখন তাদের দিকে তাকিয়ে আছি, কিছুতেই বোঝাতে পারছি না আমি তাকে কতটা ভালোবাসি। আমার কারণে চলে গেছে, আমি তার সাথে বেইমানি করেছি, এটা তো আমি জানি। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, না চাচাজান, এটা হতে পারে না। আমি তাকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। সে বলেছে সে তার স্বপ্ন পূরণ করে ফিরে আসবে, এরপর আমি তাকে বিয়ে করব। আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। অঙ্কিতা, বেয়াদবের মতো কথা বলবি না। ভাইয়া যেটা বলতে চায় সেটা শোন। তোর এত বড় সাহস কি করে হলো তুই ভাইয়ার মুখের উপর কথা বলিস? আমরা তোর বিয়ের ব্যবস্থা করতেছি, রাজি হবি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। তোমরা আর খারাপ কি করবে বাবা? এমনিতেই তো আমার সব কিছু শেষ হয়ে গেছে। সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি ভুল করেছি। আমাকে বিশ্বাস করে সে বলেছিল সে পালিয়ে যাবে, কিন্তু আমি সেটা চাচাজানেরকে বলে দিয়েছি। সেই জন্য আমার উপর রাগ করে এত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে গেছে, না হলে এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। যদি তাকে ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে জোর করে দিতে চাও তাহলে আমি আত্মহত্যা করব, এটা খুব ভালো করে মনে রাখবা। অঙ্কিতা, তোর সাহস কি করে হলো তুই আমাদের মুখের উপর এভাবে কথা বলিস? থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। আর মরে যাব মানে কি? হ্যাঁ, মরে যাও কি এত সহজ নাকি? আমরা তোর বিয়ের ব্যবস্থা করতেছি, আর তুই কি মনে করিস ও আবার ফিরে আসবে? ওখানে যাওয়ার পর শহরের মেয়েদের পেয়ে ভুলে যাবে তোকে, আর তোর কথা মনে রাখবে না। সে মনে না রাখলে না রাখুক, আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। দরকার হয় কোনো দিন বিয়ে করব না। এতে যদি তোমাদের আপত্তি হয় তাহলে বড় আমি মরে যাই, অথবা তোমরা আমাকে মেরে ফেলো। আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। যদি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দাও তাহলে বিয়ের দিন আমি আত্মহত্যা করব। তাতে তোমাদের সম্মান বাড়বে না, বরং কমবে। অঙ্কিতার মা একটু কড়া মানুষ, সেই জন্য তিনি তার মেয়ের এরকম কথা শুনে অনেক বেশি কষ্ট পেলেন। তিনি তার মেয়েকে সাপোর্ট করতে চান, কারণ তিনি মিন্টুকে অনেক বেশি ভালোবাসেন। তখন তিনি এগিয়ে এসে বললেন, মেয়ে তো একদম ঠিক কথা বলেছে। ছোটবেলা থেকে যার সাথে বিয়ে ঠিক করে রাখা, তাকে ছাড়া হঠাৎ করে অন্য কারোর সাথে কেন বিয়ে ঠিক করবে? আর মিন্টু একেবারে জন্য চলে গেছে নাকি? সে বলেছে ফিরে আসবে। তোমাদের কোনো আপত্তি থাকলে তোমরা তোমাদের মতো কাজ করো, কিন্তু আমি আমার মেয়েকে মিন্টুর সাথে বিয়ে দেব এবং আমি অপেক্ষা করব। দরকার হয় আমার মেয়েকে বিয়ে দিব না যদি মিন্টু না আসে। তোমরা কি বলতেছো? তোমরা বুঝতে পারছো আমার ছেলে, আমি তাকে আমার সন্তান বলে পরিচয় দেব না। এরপরেও তোমরা তাকে এই বাড়িতে নিয়ে আসার প্ল্যান করতেছো। তোমাদের এত বড় সাহস কি করে হলো? বেয়াদবি নিবেন না ভাইয়া, আমরা তো সবসময় আপনার কথা শুনে চলি। কিন্তু দেখুন, মিন্টু একটা ছেলে মানুষ, তার নিজের একটা স্বপ্ন থাকতে পারে। আব্বাজান যখন বেঁচে ছিলেন তখন তো আপনাকে নিষেধ করেছিলাম, চেয়ারম্যান হওয়ার কোনো দরকার নেই, কিন্তু আপনি তার কথা শোনেননি। নিজের স্বপ্নের জন্য চেয়ারম্যানের নির্বাচন করেছেন।
তখন তো আপনার কাছে আপনার স্বপ্নটাই বড় হয়েছে, কিন্তু আপনার সন্তান নিজের স্বপ্ন পূরণ করতে চাইছে, তখন আপনি তাকে বাধা দিচ্ছেন। এই কথা শোনার পর মিন্টুর বাবা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেন, এরপর চুপচাপ চলে গেলেন। আমি তখন আম্মুকে জড়িয়ে ধরলাম। মা তখন আমাকে রুমের মধ্যে নিয়ে গেলেন, এরপর বললেন, আমার মনে হচ্ছে মিন্টু আবার ফিরে আসবে। সে খুবই পরিশ্রমী একটা ছেলে, খুব তাড়াতাড়ি সে তার স্বপ্ন পূরণ করবে। তাই তুমি কোনো চিন্তা করবে না, অপেক্ষা করতে থাকো। যদি মিন্টু না আসে তাহলে মনে করবি যে তোর ভালোবাসা তোর কাছেই আছে। তুই সারা জীবন না বিয়ে করেই থাকবি, আমি তোকে খাওয়াবো। আমি তখন এই কথা শোনার পর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। এরপর আম্মুকে বললাম, আম্মু, আমি ভুল করে ফেলেছি, ও কি আমাকে ক্ষমা করে দিবে? ও আমাকে বিশ্বাস করে একটা কথা বলেছিল, কিন্তু আমি রিমার কথা শুনে সেটা গিয়ে চাচা জানকে বলে দিয়েছি। যা করার তা তো করে ফেলেছিস, এখন আর কান্না করে কিছু হবে না। যদি ভাগ্যে থাকে আর তোদের ভালোবাসা সত্য হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই ফিরে আসবে, আর আমার তার প্রতি বিশ্বাস আছে। অবশ্যই সে ফিরে আসবে। একবার হলেও দেখতে আসবে তুই বিয়ে করেছিস নাকি তার জন্য অপেক্ষা করছিস। ওদিকে আমি রাতে শুয়ে আছি। কালকে সকাল থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে। ছোটো বোনটা কেমন আছে সেটাও তো জানি না। আমি জানি আমার আম্মুকে সহজ সরল পেয়ে বাবা বুঝিয়ে ফেলেছে সব কিছু, কিন্তু আমি এখন তো আর বাসায় ফিরে যেতে পারবো না। এখানে ট্রেনিং শেষ করা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এতটা দিন মাকে না দেখে থাকবো কি করে? আমি কান্না করছিলাম, তখন হঠাৎ করে একটা ছেলে আমার পাশে এসে দাঁড়ালো। সেও আমার মতো ট্রেনিংয়ে এসেছে, আমাদের গ্রুপে পড়েছে। সেই জন্য সে আমার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, কান্না করছেন কেন? পরিবারের কথা মনে পড়েছে নাকি? হ্যাঁ ভাই। তোমাদের তো পরিবার আছে, সেই জন্য পরিবারের কথা মনে করে কান্না করো, কিন্তু আমার তো সেই আশাটাও নেই। আমার তো বাবা মা ছোটোবেলায় মারা গেছে। সব কিছু ছেড়ে এখন এই স্বপ্নটা পূরণ করার জন্য এসেছি। তার কথা শুনে আমি তার দিকে তাকালাম। এরপর জানতে পারলাম সে এতিমখানায় বড় হয়েছে। এখন এখানে এসেছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। তার বাবা মার খুন হয়েছে, খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্য এই পেশায় আসা। ছেলেটার নাম সিফাত। আমি তখন তার সাথে কিছুক্ষণ কথা বললাম। আস্তে আস্তে আমি তার বন্ধু হয়ে গেলাম। এখন আমার একটাই লক্ষ্য, যে করে হোক ট্রেনিংটা ভালো করে দিতে হবে। পরের দিন আমরা সবাই ট্রেনিংয়ে চলে গেলাম। আস্তে আস্তে কষ্ট বাড়তে শুরু করলো। দিন কাটছিল, কিন্তু যতদিন যাচ্ছিল তত পরিবারের কথা অনেক বেশি মনে পড়ছিল। একদিন আমি ক্লান্ত হয়ে বসেছিলাম। বিকেলবেলা ট্রেনিং শেষ করি, তখন হঠাৎ করে একটা অপরিচিত লোক আমার কাছে আসলো। আমি তাকে চিনতে পারলাম না। তার পিছনে দেখতে পেলাম একজন মহিলা। তখন মহিলাটা আমার কাছে এসে বলল, কেমন আছো বাবা মিন্টু? তুমি আমাকে চিনবে না, আমি তোমার মায়ের বান্ধবী। তোমার মা ঢাকা খবর নিয়েছিল তোমার বন্ধুর বাসায়, সেখানে জানতে পেরেছে যে তুমি কক্সবাজার ট্রেনিংয়ে গিয়েছো, সেই জন্য আমাকে কল করেছে। আমার সাথে ছোটোবেলায় একসাথে পড়াশোনা করেছে। আমি 1 সপ্তাহ ধরে তোমাদেরকে খুঁজতেছি, আজকে পেয়ে গেলাম। তোমার মা তোমার সাথে কথা বলতে চাইছে। কথাটা শোনার পর আমি কান্না করে দিলাম। মা আমাকে যতই বকাবকি করুক না কেন, আমাকে সে ভীষণ ভালোবাসে, সেটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্যই তো এত কষ্ট করে এত বিপদ আপদ পাড়ি দিয়ে আমাকে কল করার জন্য লোক পাঠিয়েছি। আমি তখন তাকে বললাম, কোথায়, মাকে একটু ফোন ধরিয়ে দিন তো আন্টি। মহিলাটা ফোন ধরিয়ে দিল। আমি তখন ফোন ধরলাম। আম্মু কান্না করতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, আরে আম্মু, কান্না করছো কেন? আমি বলেছিলাম না আমি আমার স্বপ্ন পূরণ করব। আম্মু, তুমি জানো এই 5টা মাস তোমাকে দেখিনি, কতটা কষ্টে আছি আমি। তবে মনে রেখো, তোমার ছেলে একদিন নিজের স্বপ্ন পূরণ করবে। একদিন তোমার ছেলে সব অন্যায় দূর করার জন্য তোমার গ্রামে আবারও ফিরে আসবে। দোয়া করি বাবা। আমি সেদিন বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি সব কিছু। তুই তোর মতো কাজ চালিয়ে যা। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তোর আন্টিকে বলবি, তোর আন্টির নাম্বার রেখে দিবি। এরপর থেকে ফোন করে বলবি আমি এখান থেকে তার কাছে পাঠাবো।
এরপর তোকে পৌঁছে দিবে। আম্মু, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এখানে সব কিছু আছে, তোমরা কোনো চিন্তা করো না। আর নীলা কেমন আছে? আমরা ভালো নেই বাবা, তুই যাওয়ার পর থেকে তোকে অনেক বেশি মিস করতেছি। তোর বোনটা কান্না করতেছে, তোর সাথে কথা বলতে চাইছে। এই নে, তার সাথে কথা বল। আম্মু তখন নীলার কাছে ফোন দিল। আমি তখন তাকে বললাম, আরে পাগলি বোন, কান্না করছিস কেন? তুই কি চাস না তোর ভাই নিজের স্বপ্নটা পূরণ করুক? আমি তো আমার স্বপ্ন পূরণ করে খুব তাড়াতাড়ি তোদের সাথে দেখা করতে আসবো। ভাইয়া, তোকে স্যার আমাদের থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আমি তখন তাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে আন্টিকে ফোনটা দিয়ে দিলাম। আন্টিকে ধন্যবাদ দিয়ে কিছুক্ষণ বসে তার সাথে কথা বললাম। আম্মুর সাথে তার অনেক পুরনো বন্ধুত্ব। তিনি তখন আমাকে কিছু টাকা দিলেন। আমি নিতে অস্বীকার করলে বললেন এগুলো নাকি আম্মু পাঠিয়েছি আমার জন্য। আমি তখন টাকাগুলো নিজের কাছে রেখে দিলাম। এরপর তিনি চলে গেলেন। যখন তিনি চলে গেলেন তখন আমি কান্না করতে শুরু করলাম। দেখতে দেখতে দিন কাটতে শুরু করলো। আমার ট্রেনিং শেষ করলাম। যেদিন ট্রেনিং শেষ হলো সেদিন আমার স্বপ্নের মতো আমাদের গ্রামে আমাদের পোস্টিং হলো। সেখানে আমাদেরকে যেতে হবে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে আমার গ্রামের মাদক ব্যবসা নিয়ে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। আমি তো জানি মাদক ব্যবসার সাথে কারা জড়িত। আমার বাবা এসবের সাথে জড়িত থাকতে পারে, কারণ আমি অনেকদিন দেখেছি বাবার কাছে লুকিয়ে মানুষ আসে, বাবা কিছু একটা তাদেরকে দেয়। আমি নিশ্চিত এগুলো মাদক, কারণ যারা আসতো তারা সবাই মাদক সেবনকারী। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যাই হোক যাক না কেন, আমাদের বাবা হলেও আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেব না। সেই জন্য আমি আমার অফিসারদের সাথে যেতে শুরু করলাম। এতদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, সব কিছু অপরিচিত লাগছে। প্রায় বছরখানেক গ্রামের বাইরে ছিলাম। যখন গ্রামে পৌঁছালাম তখন আমাদের গ্রুপের সবাই, অর্থাৎ সিফাত, রাফি এবং আরও কিছু অফিসার সবাই মিলে একটা বাসায় উঠলাম। এটা আগে থেকে ঠিক করা ছিল। তখন অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, মিন্টু, শুনলাম নাকি এটা তোমার গ্রাম? তুমি তো এই গ্রামের মানুষদেরকে খুব ভালো করে চেনো। বলো তো এই গ্রামে সন্দেহভাজন কারা আছে? তবে আমরা একজনের নাম শুনে এই গ্রামে এসেছি। এই গ্রামে নাকি খুবই পাওয়ারফুল মানুষ আতিক সাহেব। আমি নামটা শুনে একটু ঘাবড়ে গেলাম, কারণ বাবার খুব ভালো বন্ধু হচ্ছে আতিক সাহেব। আমি তখন তাকে বললাম, অবশ্যই আমি তাকে চিনি, আমি কালকে আপনাকে তার বাসায় নিয়ে যাব। আরে তুমি কি পাগল নাকি? এখন তাদের বাসায় গেলে তারা সতর্ক হয়ে যাবে। কালকে থেকে এই গ্রামে আমাদেরকে পুরো ছড়িয়ে যেতে হবে। কালকে থেকে আমরা ছদ্মবেশে বেড়াবো, যাতে আমাদেরকে কেউ চিনতে না পারে। আর আতিক সাহেব তার ছেলে ইমরানের মাধ্যমে এই কাজগুলো করান, তাই আমাদেরকে ইমরানকে আগে ধরতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, কালকের ভিতরে আমরা ইমরানকে ধরে নিয়ে আসব। ইমরানকে আমি ডাক দিলেই চলে আসবে। ইমরানের সাথে আমার ভালো পরিচয় আছে। এই গ্রামে অপারেশন করা আমাদের জন্য একদম সহজ হবে, কারণ এই গ্রামের প্রতিটা কোণা আমি খুব ভালো করে চিনি। সেই জন্যই তো সবার প্রথমে আমরা এই গ্রামটাকে সিলেক্ট করেছি। এই গ্রামের যত অন্যায় হচ্ছে সব কিছু আমাদেরকে মুক্ত করতে হবে। এই গ্রামে কোনো অন্যায় হওয়া দেওয়া যাবে না। পরের দিন থেকে আমরা পুরো গ্রামে ছড়িয়ে পড়লাম। বিকেলবেলা আমি ইমরানের কাছে কল করলাম। এরপর তাকে বললাম আমি তার সাথে দেখা করতে চাই। সেও আমাকে ভালো করেই চিনে, সেই জন্য আমার সাথে দেখা করতে চলে আসলো। এরপর আমাকে বলল, আমি আগেই বলেছিলাম মিন্টু, এসব বাদ দাও। আমাদের মতো থাকলে কি হতো? আমরা তো ব্যবসা করে ভালো মতো জীবনযাপন করতে পারছি, কিন্তু তুমি কোথায় চলে গেলে? সেনাবাহিনীর ট্রেনিং করার জন্য জায়গা হয় নাই, তাই তো? আমি কোনো কথা বলছি না, চুপচাপ তার সাথে হাঁটছি। যখন জঙ্গলে কাছাকাছি চলে আসলাম তখন আমি তার গলায় চেপে ধরলাম। এরপর বললাম, চল তোকে দেখাবো আমি কি হয়েছি। মিন্টু, এবার কিন্তু বেশি করতেছিস তুই। আমাকে এভাবে চেপে ধরেছিস কেন? আমি কিন্তু চেয়ারম্যান আঙ্কেলকে বলে দিব তুই আমার সাথে এরকম করছিস কেন। তোকে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য এরকম করছি, আমার সাথে চল। বলেই আমি তাকে টানতে টানতে নিয়ে গেলাম আমাদের সেই বাসায়। নিয়ে তাকে বন্দি করে রাখলাম। একটু পরে সবাই যখন চলে আসলো তদন্ত শেষে, তখন আমি তাকে চেয়ারের সাথে বেঁধে রাখলাম। তখন সে বলতে শুরু করলো,
মিন্টু এরা কারা? আর তোরা আমাকে এভাবে ধরে নিয়ে এসেছিস কেন? আমি কিন্তু চেয়ারম্যান আঙ্কেলকে বলে দিব। আঙ্কেল এমনিতেই তোর উপর অনেক বেশি রেগে আছেন। এখন যদি এরকম কিছু জানতে পারে তাহলে কিন্তু তোকে শেষ করে ফেলবে। এই কথা শুনে ইমরান তোতলাতে শুরু করলো। আমি তখন তার সামনে গেলাম, গিয়ে বললাম, স্যার আমাকে একটা সুযোগ দিন, এর মুখ থেকে কীভাবে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তখন তার পিঠের উপর পা রেখে বুট দিয়ে চাপ দিলাম। সে তখন চিৎকার করতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, সত্যি কথা বলে ফেল, নাহলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। আমাকে কেন এভাবে মারছো? তুমি তোমার বাবার বিরুদ্ধে এরকম করতে পারো না কেন? তোমার বাবাও তো আমাদের সাথে এইসব কাজে জড়িত। সবাই আমার দিকে তাকালো। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, সেটা আমি খুব ভালো করে জানি, এবং আমি এখানে এসেছি আমি নিজের হাতে আমার বাবাকে অন্যায়ের শাস্তি দেব। আমার বাবা হোক বা ভাই, অন্যায় যে করবে তাকে শাস্তি দেওয়া হবে। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বল, তোরা কোথা থেকে মাদক নিয়ে আসিস আর গ্রামে কোথায় রাখিস? তোমাদের বাড়ির পাশে যে খামারটা আছে, ওই খামারের একটা রুমে আমার পুরো জিনিসপত্র রাখি। সেইখানে সব কিছু রাখা আছে। তোমার বাবা এবং আমার বাবা মিলে গ্রামের মধ্যে এই ব্যবসাটা চলছে। আশেপাশের 4 গ্রামে তোমার বাবা দখল করে রেখেছে। কেউ তাকে চেয়ারম্যান থেকে নামাতে পারছে না, কারণ তার অনেক লোকজন। তোমরা কিছু করতে পারবে না, তোমাদেরকে শেষ করে ফেলা হবে। চুপ, একদম চুপ, বেশি কথা বলবি না। এখনই আমাদেরকে নিয়ে চল ওই জায়গায়। ওখান থেকে সব মাদক আগে জব্দ করতে হবে। আমি পারবো না। ওইখানে যাওয়ার পর যদি কেউ জানতে পারে ব্যাপারটা, ওইখানে অনেক লোক আছে, সবাইকে কৃষক সেজে বসে আছে, কিন্তু সবাই আসলে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদেরকে চেয়ারম্যান আঙ্কেল শহরের থেকে ভাড়া করে নিয়ে এসেছে। প্রতি মাসে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। তারা আমাকে মেরে ফেলবে। তখন আমরা সবাই মিলে প্ল্যান করতে বসলাম। আমি স্যারকে বলে দিলাম, স্যার আমার বাবা হোক বা অন্য কেউ, আমি কাউকে ছাড়বো না। আপনি ভাববেন না যে আমার বাবা বলে আমি তাকে ছেড়ে দেব। আমার বাবার বিরুদ্ধে আমি কাজ করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমি সেটা চিন্তা করতেছিলাম, কিন্তু আমার তোমার প্রতি বিশ্বাস আছে। আমি জানি তুমি কখনো তোমার বাবার সম্পর্কের কাছে হেরে যাবে না, সেই জন্যই আমি এই ব্যাপারে নিশ্চিন্ত আছি। কিন্তু আমি একটা বিষয় গভীরভাবে চিন্তা করতেছি। এই গ্রামে মাদক তো এত সহজে আসার কথা নয়। নিশ্চয়ই এই গ্রামে কোনো বড় ডিলার আছে যে এই গ্রামে মাদক সাপ্লাই করতেছে। শহরের কোনো বড় ব্যবসায়ী এখানে মাদক সাপ্লাই করতেছে। হ্যাঁ স্যার, আমারও এটাই মনে হয়। আমার বাবার এত পাওয়ার নেই যে বাইরে থেকে মাল নিয়ে আসবে। আমার মনে হয় বাইরে থেকে অন্য কেউ এনে এখানে সাপ্লাই করছে। সেজন্য তো আমাদেরকে ওই জায়গায় যেতে হবে, দেখতে হবে এগুলো কোন ধরনের মাদক। যদি মাদকগুলো দেখতে পাই তাহলে বুঝতে পারবো এগুলো কি দেশি নাকি বাইরের দেশ থেকে এনে এই দেশে বিক্রি করা হচ্ছে। সব কিছু তো আমাদেরকে আগে দেখতে হবে। আমার মনে হয় স্যার আজকে রাতের বেলায় ওখানে আক্রমণ করাটা ভালো হবে, কারণ দিনের বেলা গেলে গ্রামের মানুষ সবাই চলে আসবে, তখন ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। কিন্তু আমাদের উচিত আগে গিয়ে ওই জায়গাটা থেকে সব কিছু চেক করে নেওয়া। আমার সেটাই মনে হয়, তাহলে আজকে রাতে বের হয়ে যাব। তখন সবাই একটু বিশ্রাম নিতে শুরু করলেন। আমি আর বিশ্রাম নিলাম না। অনেক দিন হলো গ্রামটা ঘুরে দেখি না, সেই জন্য গ্রামটা ঘুরে দেখতে বের হলাম। নদীর ধারে হাঁটছি। গ্রামের সন্ধ্যাবেলা অনেক ভালো লাগছে। হঠাৎ করে একটা অপরিচিত মুখ আমার চোখে আটকে গেল। সে আমাকে দেখে দৌড়ে আসে। এটা দেখার পর আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। অঙ্কিতা তখন দৌড়ে আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি কোনো কথা বলছি না, তাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সে আমাকে এত জোরে চেপে ধরেছে যেটা বলার মতো নয়। আমি তখন তাকে বললাম, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। তুমি যাওয়ার পর থেকে প্রতিদিন আমি কান্না করেছি। প্রতিদিন আমি পথের দিকে তাকিয়ে থাকতাম কখন তুমি আসবে। বিশ্বাস করো। সেটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করার আগে একবার ভেবে দেখা দরকার ছিল। আমি বিশ্বাস করে একটা কথা বলেছিলাম, সেই বিশ্বাসের অমর্যাদা করেছো। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আমি তখন তার পায়ে ধরে কান্না করতে শুরু করলাম। হঠাৎ করে এভাবে তার সাথে
দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। সেই জন্য আমি অনেক জোরে জোরে কান্না করতে শুরু করলাম। তার পা ধরে বসেই রইলাম। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, দেখেন, পাগলামি করবেন না। এভাবে পায়ে ধরে বসে আছেন কেন? যান এখান থেকে। না, আমি ছাড়বো না। যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই তোমার পা ধরে বসেই রইব। আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? না হলে এখন তোমার সামনে আমি এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মিন্টু কোনো কথা বলল না। আমি সাঁতার জানি না, এটা সে খুব ভালো করেই জানে। এটা নিয়ে সে আমার সাথে মাঝে মাঝে মজা করত। গ্রামের মেয়ে হয়েও সাঁতার জানি না। আমি তখন তার দিকে তাকিয়ে আছি, সে কোনো কথা বলতেছে না দেখে আমি আর সহ্য করতে পারলাম না, লাফ দিয়ে দিলাম। তখন সে আমার সাথে লাফ দিল, এরপর আমাকে ওঠালো। আমি অনেকটা জল খেয়ে ফেলেছি, সেজন্য তার বুকে লুটিয়ে পড়লাম। তখন সে হঠাৎ করে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, তোর যা ইচ্ছা তা করবি। যখন ইচ্ছা হবে তখন আমাকে ভালোবাসবি, আবার যখন ইচ্ছা হবে আমাকে কষ্ট দিবি, তাই না? এটাকে ভালোবাসা বলে না, এটাকে কষ্ট দেওয়া বলে অঙ্কিতা। কথা দিচ্ছি আর কোনো দিন কষ্ট দিব না, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার জন্য এত দিন ধরে অপেক্ষা করতেছি। বিশ্বাস করো, আমাকে অনেক চাপ দিয়েছিল বিয়ের জন্য, কিন্তু আমি একটা কথাই বলেছি, তুমি যেই দিন তোমার স্বপ্ন পূরণ করে আসবে সেই দিন আমি তোমাকে বিয়ে করব। এর আগে আমি বিয়ে করব না। এই কথা শোনার পর আমি আর কিছু বলতে পারলাম না। মেয়েটা আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। সেদিন হয়তো অন্য একজনের বুদ্ধিতে এরকম কথা বলে ফেলেছিল। এরপর তাকে জড়িয়ে ধরলাম, বললাম, এই কথা আর কাউকে বলবে না। আমি যে ফিরে এসেছি, আমি পরে সবার সাথে দেখা করব। এখন আমার একটা কাজ আছে। কিন্তু তুমি চাচা জানের সামনে যাবে না। চাচা জান অনেক বেশি রেগে আছে তোমার উপর, তোমাকে খুঁজতেছে মারার জন্য। তুমি দয়া করে চাচা জানের সামনে যাবে না। আব্বুর সামনে আমাকে যেতেই হবে, তবে এবার আর সন্তান হিসেবে নয়, একজন দায়িত্বশীল হিসেবে নিজের দায়িত্ব পালন করতে যাব। তুমি কি বলতে চাও? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার তো বুঝতে হবে না। তুমি চলে যাও বাসায়, আর আমার নাম্বারটা নিয়ে যাও। আমি নতুন সিম নিয়েছি, এটাতে কল করবে, আর কারো কাছে এই ব্যাপারটা বলবে না। আমি তখন তার নাম্বার নিয়ে চলে আসলাম। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি কল্পনাও করতে পারিনি আজকে আমার জীবনের এত সুখের একটা দিন হবে। আমি বাসায় আসলাম। বাসায় আম্মু আমাকে এভাবে দেখে বকাবকি করতে শুরু করলো। বলতে লাগলো, তুই গেলি শুকনো, এভাবে হঠাৎ করে আসছিস কেন? তুই তো সাঁতার জানিস না, কোথায় ভিজে গেলি? আর বৃষ্টিও তো হচ্ছে না। আমি তখন আম্মুকে সব ঘটনা খুলে বললাম, কারণ আম্মু আমাকে সাপোর্ট করে। আম্মু মিন্টুকে অনেক বেশি ভালোবাসে। আম্মু তখন আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন আম্মুকে বললাম, আম্মু, তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে। তুমি বলেছিলে না মিন্টু ফিরে আসবে? সত্যি আমাকে সত্যি আমাদের ভালোবাসাটা সত্যি, না হলে ও ফিরে আসতো না। তোমার কথাই সত্যি হয়েছে আম্মু। হয়েছে এখন, আর এই কথা কাউকে বলবি না। সে যখন না করেছে তাহলে তাকে আর কষ্ট দিবি না, চুপচাপ থাকবি। সে হয়তো কোনো একটা প্ল্যান করেছে, সেটা আগে করতে দে। আমিও আর কিছু বললাম না, কিন্তু রাতে বারবার তাকে কল করতে শুরু করলাম। সে ফোন ধরছিল না। কি করতেছে সেটা বুঝতে পারছি না। তখন নীলা আমার কাছে আসলো। আমার মনে হলো নীলাকে ব্যাপারটা জানানো দরকার, কারণ মেয়েটা কান্না করতে করতে শুকিয়ে গেছে। আমি তখন তাকে ব্যাপারটা বলে দিলাম। তখন সে অনেক বেশি খুশি হলো, ভাইয়ের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেল। আমি তখন তাকে বললাম, আরে ননদিনী, এত তাড়াহুড়ো করলে হবে না। তোমার ভাই বলেছে এখন কারোর সাথে কথা বলবে না, পরে সবার সাথে কথা বলবে। এখন আপাতত সে এখানে একটা কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে গো ভাবি, তোমাকে ঘরে নেওয়ার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করতেছি, এখন আর অপেক্ষা করব না।
ওদিকে সন্ধ্যা নামতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম, কারণ আজকে যেই করে হোক ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা জানতে পারলাম না বাবা যার হয়ে কাজ করে সেই লোকটা আজকে আসবে পরিদর্শন করার জন্য। কিন্তু এই ব্যাপারটা আমাদের অজানা ছিল, সেই জন্য আমরা আক্রমণ করার প্রস্তুতি নিলাম। আমরা আমাদের সাথে করে ইমরানকে নিয়ে গেলাম, কারণ ইমরান জায়গাটা দেখিয়ে দিবে। ইমরানকে নিয়ে যখন পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম, তখন সেখানে যেতেই গুলাগুলি শুরু হলো, কারণ বাবার প্রস্তুত করে রাখা লোকেরা এখানে পাহারা দিচ্ছিল। আমাদেরকে দেখেই গুলি করতে শুরু করলো। আমরা তখন তাদের বিরুদ্ধে গুলি করতে শুরু করলাম। এখন আর কাউকে ছাড়া যাবে না, যেই সামনে আসবে তাকে শেষ করে দিতে হবে, কারণ সুযোগ অনেক দিয়েছি, আর দেওয়ার সময় নেই। তখন হঠাৎ করে ইমরানের হাত ছেড়ে দিল আমাদের অফিসাররা। ইমরান সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করলো। আমরা এদিকে ব্যস্ত রইলাম গোলাগুলিতে। ইমরান ততক্ষণে আমাদের বাসায় পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর চিৎকার করে ডাকতে শুরু করলো। বাবা তখন আতিক সাহেবকে নিয়ে, অর্থাৎ ইমরানের বাবাকে, তখন বাবা আতিক সাহেবকে নিয়ে মিটিংয়ে করেছিলেন কীভাবে তাদের বস আসলে সব কিছু দেখাবেন। তখন হঠাৎ করে ইমরানের এভাবে দৌড়ে আসা দেখে তারা কিছুটা ঘাবড়ে গেলেন। তারা তখন ইমরানকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইমরান, তুমি এইভাবে দৌড়ে আসছো কেন? কোনো গুরুত্ব ব্যাপারে মনে হচ্ছে। চেয়ারম্যান আঙ্কেল, সব কিছু শেষ হয়ে গেছে। মিন্টু আপনার বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে, সেই ব্যাপারে হয়তো আপনি জানেন না। মিন্টু আবার গ্রামে ফিরে এসেছে, তবে এবার আর সে সাধারণ কোনো মানুষ হয়ে আসেনি। সে একজন সেনাবাহিনীর অফিসার, তার সাথে আরও অনেক সেনাবাহিনীর অফিসার আছে। আজকে তার আমাদের গোডাউনে আক্রমণ করেছে, সেইখানে তাদের সাথে গোলাগুলি চলতেছে। এই কথা শোনার পর মিন্টুর বাবা কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। মিন্টুর মা যখন এই ব্যাপারটা শুনতে পেলেন, তখন তিনি দৌড়ে আসলেন। সবাই তখন একত্রিত হয়ে গেছে। তখন মিন্টুর বাবা আতিক সাহেবের দিকে তাকিয়ে বললেন, আতিক ভাই, বস আসতে এখনো কেমন সময় বাকি আছে? বেশি বাকি নেই, কিন্তু চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা তো অনেক দূর গড়িয়ে গেছে। এখন কিন্তু আপনার ছেলের মায়া করলে হবে না, আপনার ছেলেকেও শেষ করে দিতে হবে। আপনার ছেলে আপনার বিরোধিতা করতে করতে এখন কিন্তু আমাদের ব্যবসায় লাল বাতি জ্বালানোর প্ল্যান করছে। এখন কি আপনি আপনার ছেলেকে নিয়ে চিন্তা করবেন? আতিক ভাই, একটা কথা মনে রাখবে, আমার ছেলে আগে এই ব্যবসাটা আমার জীবনে এসেছে, তাই আমি আমার ছেলেকে ছেড়ে দিতে পারবো, কিন্তু এই ব্যবসাকে আমি ছেড়ে দিতে পারবো না। এই ব্যবসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি। আমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, সবকিছুই কাজের কারণেই হয়েছে। তাই আমি আমার সন্তানকে দরকার হয় নিজের হাতে গুলি করে মারবো, এরপরেও আমার এই ব্যবসা চলতে থাকবে। এই কথা শোনার পর মিন্টুর মা বুঝে গেলেন মিন্টু আগে যে কথাগুলো বলেছিল সেটাই সত্যি। তার স্বামী কোনো একটা খারাপ কাজের সাথে জড়িত। তিনি তখন তার স্বামীর সামনে এসে বললেন, ওগো, তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আমাদের সন্তানকে মেরে ফেলার কথা বলতেছো, আর তুমি অন্যায় কাজের সাথে জড়িত? আমি এত বছর সংসার করেও ব্যাপারটা জানতে পারলাম না। তুমি কেন? কেউ জানতে পারেনি, কিন্তু তোমার ছেলে কি করে জেনে গেছে। কিন্তু এখন আর তাকে বাঁচিয়ে রাখবো না, এখন তাকে শেষ করে দেব। আমার বিরুদ্ধে যে কিছু করবে তাকেই মেরে মরে যেতে হবে, আমি কাউকে ছাড়বো না। এত বড় সাহস কি করে হলো আমার সন্তান হয়ে আমার বিরোধিতা করে? না, তুমি দয়া করে এরকম করো না। আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো কি করে? মিন্টুর মা তখন কান্না করতে শুরু করলেন। মিন্টুর বাবা আজ অনেক বেশি রেগে গেছেন, কারণ তার ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। সেই জন্য তিনি সব কিছু শেষ করে দেওয়ার প্ল্যান করলেন। নীলাকে এবং মিন্টুর মাকে তিনি একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন, যাতে তারা বাইরে আসতে না পারে। তখন তিনি বাইরে এসে আতিক সাহেবকে বললেন, আতিক ভাই, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, বস যাতে আমার বাসায় প্রথমে আসে। আমার বাসা থেকে আমি যাব, ওই যত অফিসার আছে সবাইকে আজকে শেষ করে দেব। বসের সাথে তো লোকজন থাকবে, আর আমরাও যাব। নিজের সন্তানকে দরকার হয় নিজের হাতে গুলি করে মারব। আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, আমি এখনই ব্যবস্থা করছি। আমি কল করছি যাতে চলে আসেন। ওদিকে আমার বাবার লোকজনের সাথে গোলাগুলি করতে করতে
এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম। যখন ভিতরে প্রবেশ করলাম তখন তো আমাদের চোখ কপালে উঠে গেল, কারণ এত ভয়ঙ্করভাবে কোনো মানুষের প্ল্যান থাকতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। পুরোটা রুমের মধ্যে একটা জায়গা নেই যেখানে মাদক নেই। কোটি কোটি টাকার মাদক দ্রব্য এখানে। আমি তো কোনোদিন চিন্তাও করতে পারিনি আমার বাবা এত বড় একটা খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে। আমি তো ভেবেছিলাম সাধারণ হয়তো কোনো একটা লোকের সাথে হয়ে লোভে পড়ে মাদকের ব্যবসা করছেন, কিন্তু এটা তো মনে হচ্ছে বিশাল একটা রাজ্য। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমরা তখন চেক করতে শুরু করলাম। ওদিকে মিন্টুর বাবার বস চলে আসলেন। আসার পর তিনি মিন্টুর বাবার বাসায় চলে গেলেন। তখন চেয়ারম্যান সাহেব বললেন, স্যার, আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আর্মির লোকেরা সেখানে গিয়ে পৌঁছে গেছে এবং আমাদের মালামাল জব্দ করে নিয়েছে। আমাদেরকে এখনই আক্রমণ করতে হবে। এখনো পুরো গ্রামের কেউ ব্যাপারটা জানতে পারেনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের মাল উদ্ধার করতে হবে। কি বলতেছো? নতুন যে মালগুলো এসেছে সেগুলো তো আমি ওখানে রেখে দিয়েছি। এখানে প্রায় আমার 50 কোটি টাকার মাদক দ্রব্য। আমি এই জায়গাটাকে সবচেয়ে বেশি নিরাপদ পেয়েছিলাম, সেজন্য এখানে সব কিছু জমা করেছিলাম। এখন চলো, তাড়াতাড়ি চলো, এই মালগুলো উদ্ধার করতে হবে। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমার সন্তান হোক বা অন্য কেউ, আমি সবাইকে শেষ করে দেব। আমার সন্তানের আগে আমার ব্যবসা আমার জীবনে এসেছিল, তাই আমি আমার সন্তানকে দরকার হয় শেষ করে দেব, তবুও আমি আমার ব্যবসাকে শেষ হতে দেব না। এদিকে আমরা চেক করছিলাম, তখন হঠাৎ করে বুঝতে পারলাম চারিদিক থেকে আমাদের ঘেরাও করে রাখা হয়েছে। চারিদিকে গুলি করতে শুরু করলো। স্যার তখন আমার দিকে তাকিয়ে বললেন আমি যেন একটু দূরে সরে পড়ি, কিন্তু আমি দূরে সরলাম না, বরং সামনের দিকে এগিয়ে গেলাম। যে করে হোক তাদেরকে শেষ করতে হবে, তাদেরকে মারতে হবে, না হয় আমাকে মরতে হবে। আমরা যখন বাইরে গেলাম তখন তো আমরা অবাক হয়ে গেলাম। ঢাকার বিখ্যাত মাফিয়া রফিক এখানে চলে এসেছে। তার মানে বাবা এই লোকটার সাথে কাজ করছে। আমরা এই লোকটার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো সামনাসামনি দেখিনি। পত্র পত্রিকায় দেখেছি, আজকে সামনাসামনি দেখলাম। তখন তারা আমাদের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলি মিন্টু? তুই চেয়ারম্যানের ছেলে বলে আমি তোকে ছেড়ে দেব, তাই না? আজকে তোরা কেউ বাঁচতে পারবি না। তোদের সবাইকে আমি শেষ করে দেব। আমার মালের দিকে হাত বাড়ানোর সাহস তোদের কি করে হলো? শহরে তোদের জ্বালায় আমি কিছুই করতে পারি না বলে গ্রামে এসেছিলাম, কিন্তু গ্রামেও তোরা ঝামেলা করার প্ল্যান করেছিস, তাই না? তোদেরকে আমি শেষ করে দেবো আজকে। আমরা কি বসে থাকবো নাকি? এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম নিজের দেশের জন্য কিছু একটা করব। আজকে সেই সুযোগ পেয়ে গেছি। আজকে কাউকে ছাড়বো না। দরকার হয় নিজের বাবার রক্তে আমি নিজের হাত লাল করব। এরপরও আমি আমার দেশের ভিতরে মাদকের ব্যবসা হতে দিব না। তখন তাদের সাথে আমাদের যুদ্ধ হতে শুরু করলো। তারা আমাদেরকে গুলি করার জন্য চারদিকে ছড়িয়ে পড়লো। আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। হঠাৎ করে সিফাত আমার সামনে ছিল, তার উপর গুলি করা হবে, সেই জন্য তাকে বাঁচানোর জন্য আমি তার সামনে গেলাম। যেতেই আমার হাতের মধ্যে গুলি ঢুকে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম। তখন স্যার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেও আমি এগিয়ে গেলাম। এরপর যখনই গুলি করতে যাব তখনই আমার পাশে থাকা সিফাতের মাথায় কেউ গুলি করে দিল। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তখন তাকে ধরতে যাব, তখন সেই ফাঁকে সিফাত আমাকে বলল, মিন্টু, এখন আমাকে বাঁচানোর সময় না, এখন তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। তাড়াতাড়ি এই কাজ করো, সামনে যাও আর ওদের শেষ করে দাও। যদি জীবনের সুযোগ হয় আমার বাবা মায়ের খুনিদের বের করতে পারো, তাহলে তাদের শাস্তি দিয়ে দিও আমার পক্ষ থেকে। আমি তো পারলাম না, তবে নিজের দেশের জন্য মরতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমি তখন আর পিছনে ফিরে তাকাতে পারলাম না, সামনের দিকে যেতে শুরু করলাম। কিছু দূর যেতেই হঠাৎ করে বাবা আমার মাথায় বন্দুক ধরল। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন পিছন থেকে রাফি এসে বাবার মাথায় বন্দুকের পিছন দিয়ে আঘাত করলো। বাবা মাটিতে লুটিয়ে পড়লেন। আমি তখন বাবার গলা চেপে ধরলাম। এরপর বললাম, সন্তান হিসাবে এখন আমার উচিত ছিল তোমাকে বাঁচানো, কিন্তু আমি অনেক দায়িত্ব কাঁধে নিয়ে লড়াই করতে এসেছি। তুমি যখন নিজের সন্তানকে ভুলে গেছো, তাহলে আমি কেন আমার বাবাকে মনে রাখবো? আমি আমার সেই বাবাকে হারিয়ে ফেলেছি, যে ছোটোবেলায় আমাকে মাথায় নিয়ে গ্রামের এক প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতো। সেই বাবা মরে গেছে অনেক আগেই।
যেদিন প্রথম জানতে পেরেছিলাম তুমি মাদক ব্যবসার সাথে জড়িত, সেদিন বিশ্বাস করো এই জিনিসটা আমার মাথায় ঢুকে গিয়েছিল আমার বাবাকে আমি অন্যায় থেকে ফিরিয়ে আনবো। অনেক চেষ্টা করেছি, এখন আর সেই সুযোগ নেই। এখন আমি সন্তান হিসেবে নয়, একজন সেনাবাহিনীর অফিসার হিসেবে তোমাকে গুলি করছি। বলেই চোখ বন্ধ করে গুলি চালিয়ে দিলাম। সাথে সাথে আমার মাথাটা ঘুরে আসলো, আমিও মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমি হসপিটালে বেডে শুয়ে আছি। পাশে তাকাতে দেখলাম অঙ্কিতা, আম্মু আর নীলা বসে কান্না করছে। আমাকে তাকাতে দেখে আম্মু আমার দিকে তাকিয়ে বলল, বাবা তুই ঠিক আছিস তো? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। আমি তখন মাকে বললাম, আম্মু তুমি কি জানো আমি বাবাকে গুলি করেছি? আম্মু তখন আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললেন, আজ আমার ভীষণ গর্ব হচ্ছে। আমি এমন এক সন্তানের জন্ম দিয়েছি যে নিজের বাবার অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছে। তুমি ভুল বললে বাবা, তুমি তোমার বাবাকে গুলি করনি, তুমি একজন মাদক ব্যবসায়ীকে গুলি করেছো যে সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আম্মুর মুখে এই কথা শোনার পর আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আম্মুকে বললাম, আম্মু আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, হয়তো আমার সাথে কোনোদিন কথা বলবে না, কিন্তু তুমি আমার সব ধারণা দূর করে দিয়েছো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো। আমি তখন তাদের দিকে তাকিয়েছিলাম। এরপর এগিয়ে গেলাম, গিয়ে তার পাশে বসে পড়লাম। মিন্টু তখন আমার দিকে তাকিয়ে বলল, আরে পাগলি, তোমার মুখের অবস্থা এরকম কেন? মনে হচ্ছে কান্না করতে করতে ক্লান্ত। এত কান্না করার কি দরকার? আমি কি মরে গেছি নাকি? কুত্তা, তুই আরেকবার এই কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। আমু দেখো না তোমার ছেলে কি বলে, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। মিন্টু এসব কি বাবা? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিবি না তাকে। আমি কালকেই গ্রামে নিয়ে যাব, এরপর আমার অঙ্কিতার সাথে বিয়ে দিব। আমি মায়ের চোখে ভীষণ এক রহস্য দেখতে পেলাম। চোখের সামনে কি মধুর হাসি, কিন্তু ভিতরে আমার জন্য কষ্ট। তার তো ঠিক সেরকমই কষ্ট, কিন্তু প্রকাশ করার মতো নয়। নীলা আমার কাছে আসতেই বোনকে জড়িয়ে ধরে বললাম, কি রে নীলা, আব্বুকে আমি মেরে ফেলেছি, তোর আমার উপর রাগ হচ্ছে না? ভাইয়া ওই লোকটা আমাদের আব্বু নয়, আমাদের আব্বু অনেক আগে মারা গেছে। ওই লোকটা আমাদের আব্বুর চেহারা নিয়ে শয়তানি করছিল। আমার বোন এতটা বড় হয়ে গেছে, এত গুছিয়ে কথা বলতে পারি দেখে আমি অবাক হয়ে গেলাম। তাকে জড়িয়ে ধরলাম। পরের দিন স্যার, রাফি এবং আরও কিছু কর্মকর্তা আমাকে দেখতে এলেন। তারা জানালো রফিককে ধরা সম্ভব হয়েছে। আমাকে বিশ্রাম নিতে বলল। আমরা গ্রামে ফিরে গেলাম। সেখানে যাওয়ার পরেই আম্মু চাচুকে ডেকে এনে আমাদের বিয়ের ব্যবস্থা করলো এবং পরের দিন আমার বিয়ে হয়ে গেল। আমি বাসর ঘরে প্রবেশ করতেই অঙ্কিতা আমাকে সালাম করে আমার পা ধরে বসে রইল। এরপর বলল, আমি জানি তুমি এখনো আমাকে মন থেকে এখনো ক্ষমা করতে পারোনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু সেই দিন একটা ভুল করে ফেললাম, যার কারণে তুমি আমাকে অবিশ্বাস করলে। অঙ্কিতা তুমি কি জানো, ভালোবাসা মানুষকে অবিশ্বাস করার মতো যন্ত্রণা জীবনে নেই। সব যন্ত্রণা দিনে দিনে হয়তো কমে যায়, আমরা ভুলে যাই জীবন স্রোতের সাথে, কিন্তু এই যন্ত্রণা কখনো কমে না, কখনো ভোলা যায় না, বরং দিন দিন বাড়তে থাকে আর হৃদয়টা ক্ষতবিক্ষত করে দেয়। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই, কারণ ওই আঘাত আমি সহ্য করতে পারছিলাম না। ক্ষমা যখন করে দিয়েছ তখন কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? কেন আমাকে উঠিয়ে জড়িয়ে ধরছো না? ও তাই নাকি? আসো, বুকে আসো তাহলে প্রিয়তমা। আমরা তখন একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের সম্পর্ক এভাবেই চলতে থাকুক। ভালোবাসার বিশ্বাসটা প্রচণ্ড জরুরি। ভালোবাসা জিনিসটা কোনোদিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন
কথাটা আপনি রাখতে পারবেন কিনা। মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারবেন না, তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা। সবসময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারো চোখের পানির মাঝে বেঁচে না থাকে। তাই এই ভুল কখনো করবেন না। আগলে রাখবেন নিজের প্রিয় হৃদয়ের স্পন্দনকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।